এই যে, এই শালার বোনের জন্য। ওর বোন আবার তোকে কি করলো? ওর বোন তো সকালে আমাকে জড়িয়ে ধরেছিল, তাই দেরি হয়ে গেল। মানে আমার বোন আবার তোর কাছে কখন গেল? ওই যে সকালে ঘুম থেকে ওঠার আগে আমার স্বপ্নে। কিন্তু শালা তুই তো আমাকে ফোন দিলি, আর সেও হারিয়ে গেল। কি বললি শালা? এই বলে সজীব আমার কাছে আসতে লাগলো। তার ভাব দেখে আমি বুঝতে পারলাম আমাকে দিবে। আমাকে আর পাবে কে? দিলাম দৌড়, এক দৌড়ে ক্লাসরুমের মধ্যে। কিছুক্ষণ পর সজীব, হৃদয় আর ইমনও আসলো। সজীব তো আমার দিকে সেই রাগী মুড নিয়ে তাকালো। আমি তো ভয়ে শেষ। শালা যদি পুরা ক্লাসের মধ্যে আমাকে মায় শুরু করে, তাহলে আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু সেটা আর হলো না, কারণ সে আমার কাছে আসতে আসতেই রুমের মধ্যে স্যার ঢুকে পড়ল। তারপরে সবাই স্যারকে সালাম দিয়ে যার যার জায়গায় বসে পড়ল। আমিও বসে পড়লাম। আমার পরে সজীব বসতে গেল। সে বসার আগেই আমি তার চেয়ারটা টেনে নিয়ে আসলাম, আর ও সাথে সাথে পড়ে গেল। সবাই ক্লাসে মন দেওয়ার কারণে সজীবকে দেখতে পাইনি, কিন্তু স্যার দেখে আমাকে, আর তাকে ডাক দিল। নীল আর সজীব, এদিকে আসো। তারপরে আমি আর সজীব গেলাম। জি স্যার। তোমরা কি এখনো ছোট আছো? সরি স্যার, আর কখনো হবে না। এই কথাটা মনে থাকে যেন। আর এখন ভুল করার জন্য তোমাদের দুজনকে রুম থেকে বের করে দেওয়া হলো। ওকে স্যার, বলে আমি আর সজীব চলে আসলাম। দেখ শালা, তোর জন্য এমনটা হলো। আমি তো এটাই চেয়েছিলাম। মানে মানে ওই স্যারে ক্লাস করতে ভালো লাগে না, তাই চলে আসলাম। ভালো, কিন্তু আরো দুজন তো ভিতরে থাকলো। পিছনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। তারপরে সজীব পিছনে তাকিয়ে দেখে হৃদয় আর ইমনও আসছে। কিরে, তোরা চলে আসলি কেন? আব্বে শালা, তোরা দুজন ক্লাসে থাকবি না, আর আমরা সেই ক্লাস করব, তাই না? আমরাও চলে আসলাম। খুব ভালো করেছিস, এখন চল কিছু খেয়ে আসি। হুম, চল। তারপরে আমরা ক্যান্টিনে চলে আসলাম। আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন যে আমরা চার বেস্ট ফ্রেন্ড, সবাই সবার কলিজার টুকরা। যাই হোক, ক্যান্টিনে এসে আমি বললাম, কি কি খাবি বল। ওই শালা, তুই জানিস না আমরা কি খাই? ও সরি দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই অর্ডার করে আসছি। আচ্ছা তুই বস, আমি অর্ডার করছি। যা। তারপরে হৃদয় চলে গেল অর্ডারের জন্য, আর আমাদের প্রিয় জিনিস আনতে। তখনই এন্ট্রি হলো হৃদয়ের গার্লফ্রেন্ড জান্নাতের। ওই নীল, হৃদয় কোথায়? এই তো একটি বের পেছনে দেখলাম ঘুরঘুর করতেছে। কতবার বললাম জান্নাত তোকে অনেক লাভ করে, কে শুনে কার কথা, যেখানে আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই। আর তুই, সারা দিলাম প্যাঁচলা গিয়ে, ভাবতেই ভালো লাগে। মনে মনে বললাম। কি বল, সত্যি? ভাবি, আমরা কি মিথ্যা বলতে পারি বলেন? হুম, তাই তো। তোমরা মিথ্যে কেন বলবে? আর কিছু না বলে দেখলাম রাগে হনহন করে চলে গেল। আর এইদিকে তো আমরা সবাই হাসাহাসি করছি। তখনই হৃদয় আসলো আর বলল, কি ব্যাপার, এত হাসছিস কেন? না এমনি। ও, ওই শালা, কি নিয়ে আসলি এইগুলো? কেন? ফুচকা? শালা ফুচকা কে খাবে? কেন, আমরা সবাই খাবো। তোর ফুচকা গিয়ে জান্নাতকে খাওয়া শালা। দূর বেটা। তোর ফুচকার গুষ্টি কিলাই, যা এখনই দিয়ে আয়। কিন্তু এইগুলো তো আর নিবে না। তাহলে টাকা দিয়ে আয়। না খেয়ে টাকা দিব? দেখ, মাথা গরম করিস না, যা বলছি তাই কর। আচ্ছা যাচ্ছি। যা তাড়াতাড়ি। বলেই হৃদয় চলে গেল। দেখ, এটা ক্যান্টিন, এখানে এগুলো খাওয়া যায় না। আচ্ছা, বাইরে চল। হৃদয় আসলো, তারপরে আমরা বাইরে চলে আসলাম বাগানের ভিতরে। আর আসার সময় সাথে করে সেই জিনিসগুলোও আনা হয়েছে। নে দোস্ত, এইখানে যত পারিস তত খা। আপনারা হয়তো এখনো বুঝেননি কি আনার কথা বলছি। সেইগুলো হলো সিগারেট। বের কর। তারপরে সিগারেট খেতে লাগলাম। এইগুলো খাওয়ার জন্য আমাকে তখন ওইভাবে রাখ দেখালি? আরে আরে, আমার দুলাভাইটা বুঝি রাগ করেছে। চুপ শালা, তোর দুলাভাইকে। আচ্ছা, এখন এইসব কথা বাদ দিয়ে যা করতে এসেছি তাই করি। জি ভাইজান। তারপরে আমরা সেইখানে বসে গল্প করতেছি, আর হঠাৎ করে কোথা থেকে যেন
জান্নাত এসেই হৃদয়কে মারতে লাগলো। এই কাণ্ড দেখে তো আমরা সবাই মুখ চেপে হাসতেছি। হঠাৎ করে জান্নাত বলে উঠল, কি ব্যাপার, তোমরা সবাই হাসতেছো কেন? আসলে ভাবি, আসলে কি? আসলে হয়েছেটা কি, আপনাকে যেটা বললাম না ওই সময়, হুম। আপনাকে তো পুরোটা বলাই হয়নি, তার আগে আপনি চলে গেলেন। আসলে ওটা তাহলে ওটা অপুর বোন ছিল? হুম। এই নীল, আমি কিন্তু কিছুই বুঝলাম না। ও মা গো! তোর কিছুই বুঝতে হবে না, তুই ভাবিকে নিয়ে বাসায় যা। তোদেরকে পরে দেখে নিব। হুম। তারপর আমরা সবাই যার যার মতো বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মায়ের কাছে ফোন দিব। এর মধ্যেই মা আমাকে ফোন দিল। নীল, কাল সকালে বাসায় চলে আসবি। কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, 3 দিন পর নীলার বিয়ে, তাই। কি বলো মা, নীলা এত বড় হয়ে গেল যে তার বিয়ে? আসলে নীলা আমার ছোট কাকুর মেয়ে। কিছুদিন আগে দেখে আসলাম, ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর তার নাকি বিয়ে। আর তুই একা আসবি না, তাহলে? আমার 3 ছেলেকেও নিয়ে আসবি। ও বুঝেছি, আচ্ছা মা, তাই হবে। মার সাথে কথা শেষ করে সজীবের কাছে ফোন দিলাম, কারণ সজীব আর হৃদয় একসাথেই থাকে। দোস্ত বল, এত রাতে ফোন দিলি যে? কাল সকালে মুক্তার কাছে যেতে হবে। দোস্ত প্লিজ আমাকে নিয়ে জানা। আরে শালা, বিয়ে, তাই আমাদের সবাইকে মা যেতে বলেছে। ওহ, কিন্তু আমার তো যাওয়া হবে না। কেন? কিরে, তোর আসতে এত সময় লাগলো কেন? সরি দোস্ত, তুই তো বুঝতেই পারছিস, সাথে মেয়ে মানুষ আনলে কেমন ঝামেলা হয়। সেই 3 ঘন্টা ধরে সেজেই যাচ্ছিল। কি বলিস? 3 ঘন্টা ধরে সেজেও দেখতে একদম পেত্তির মতো লাগছে। এই কথা বলতেই দেখলাম বর্ষা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতো, কিন্তু তার ভাইয়ের জন্য কিছু বলতে পারছে না। এই এই চল, বাস চলে এসেছে। তারপরে বাসে ওঠার সময় আগে বর্ষাকে উঠিয়ে দিলাম, পরে আমি উঠলাম। আচ্ছা দোস্ত, তোরা গিয়ে ভিতরের সিটে বস, আমরা কিছু খাবার কিনে নিয়ে আসি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস। হুম। বলেই ইমন চলে গেল, আর আমি ভিতরে যাওয়ার জন্য বর্ষার পাশ কাটিয়ে যেতে চাইলাম। তার আগেই সে পিছনে থেকে আমার শার্ট চেপে ধরলো। এই এই, কি করছো? ও আমার 2 বছরের ছোট, তাই তাকে আমি তুমি করেই বললাম। কি করছি জানেন না? আমাকে সবার সামনে পেতনি বললেন কেন? কেন বললাম জানো না? তোমার ভাইয়াই তো বললো তুমি 3 ঘন্টা ধরে সেজেছো, তাই ভাবলাম। সেজেছি, তার জন্য কি পেতনি হয়ে যাব? সেটা আমি কি করে জানবো? তোমার তো মুখ আটকানো। আচ্ছা ওয়েট, বলেই সেই হিজাবটা খুলে ফেললো। এইবার দেখেন তো। মাশাআল্লাহ, আমি মনে মনে বললাম। কি হলো, কিছু বলছেন না কেন? এখনো তো পেত্তির মতোই লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কারণ আমার চোখ আর অন্য কোনো দিকে সরাতে পারছি না। কারণ বর্ষা দেখতে খুব সুন্দর, আবার ঠোঁটের নিচে কালো তিল থাকার কারণে আরো সুন্দর লাগছে। দেখা হয়েছে হলে বলেন, আমি মুখ আটকাবো। কই না, মানে মানে না তো। থাক, আর মিথ্যা বলা লাগবে না। কই মিথ্যা বললাম? থাক, এবার সাহায্য করেন তো।
কি সাহায্য? আপনার জন্যই তো হিজাব খুললাম। এখানে আয়না নেই, তাহলে আমি একা একা কিভাবে লাগাবো? আচ্ছা, এখন আমি কি করব? এইটা লাগিয়ে দিন। বর্ষা একটা কি যেন দিল, সেটা দিয়ে হিজাব আটকে রাখে, নামটা ঠিক জানি না। দাও, তারপরে সেটা লাগিয়ে দিলাম। বাহ, আপনি তো ভালোই পারেন। তাই নাকি? হুম, আগে কি কাউকে লাগিয়ে দিয়েছিলেন নাকি? আরে না, তবে মা পড়তো, সেটা দেখেছিলাম ছোটকালে। ও আচ্ছা। আচ্ছা চলো, এইবার সিটে বসি, ওরা আসছে। চলেন। তারপরে আমরা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলো। দোস্ত, সিট তো 4টা, কিন্তু আমার মানুষ তো 5 জন। 4টায় সিট পেয়েছিলাম তাই। আচ্ছা একটু কষ্ট করে বসি, আমরাই তো। 3 ঘন্টা জার্নি, তাই সকলে একসাথে বসে মজা করতে লাগলাম। কিছুক্ষণ পর মা ফোন দিল। কিরে, কোথায় এখন? এই তো উঠলাম, 5 মিনিট আগে বাস ছেড়ে দিয়েছে। ওহো, দিনে আসলে ভালো হতো না? তবে তুমি তো জানোই আমার রাতে জার্নি করতে ভালো লাগে। আচ্ছা, ভালোভাবে আসবি। ওকে মা, বলে ফোনটা কেটে দিলাম। রাত 8টার সময় সবাই ঘুমিয়ে পড়লো। আমার ঘুম আসছে না, তাই সিট থেকে দরজার কাছে আসলাম। দেখলাম সেইখানে বাস থামলো, তাই আমিও নেমে একটা সিগারেট কিনে ধরালাম। বাসের দরজার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ কাশি দিয়ে উঠল। আমি তাকিয়ে দেখলাম বর্ষা। তুমি এত রাতে এইখানে? ঘুম ভেঙে গেল তাই আসলাম। ও, বর্ষাকে দেখে আমি সিগারেট লুকিয়ে রাখলাম, কিন্তু বর্ষা বুঝতে পেরে আমাকে বলল, আচ্ছা, আপনার কাছে সিগারেট হবে? কেন? খাবো বলে। মানে, তুমি কি সিগারেট খাবে? কেন? আপনি খেতে পারলে আমি পারবো না কেন? কই, আমি তো খাচ্ছি না। থাক, মিথ্যা বলা লাগবে না। সরি। আচ্ছা, এসব খাওয়া বাদ দেওয়া যায় না? ভাইয়াকেও কতবার বললাম, কাজ হয়নি। আপনারা ছেড়ে দিলে ভাইয়াও ছেড়ে দিবে। অভ্যাস হয়ে গেছে তাই। এইসব ছাইপাশ খেলে তো শরীরের ক্ষতি হবে। তবে এখন তো আর ছাড়তে পারবো না। চেষ্টা করেন, তাহলেই পারবেন। হুম। আপনাকে না দেখার খুব ইচ্ছে ছিল। কেন? ভাইয়ার মুখে অনেকবার আপনার নাম শুনেছি, তাই আর কি। তাই? সবসময় আপনার কথাই বলতো, আপনার প্রশংসাই করতো। ও, একটু বেশি বলেছে। না, যেটুকু বলেছে কমই বলেছে। মানে? কারণ আপনি খুব ভালো আর সবাইকেই সম্মান করেন। তুমি বুঝলে কি করে? এই যে আমাদের পাশের সিটে কত মেয়ে বসে আছে, কিন্তু তাদের দিকে একটুও তাকাচ্ছেন না। আমি তো জানতামই না, ভালো লাগে না তাই। আচ্ছা, আপনার জিএফ আছে? আছে তো। কেন? না, এমনি। 2টা আছে। 2টা আছে মানে? মানে আমার 2টা মেয়ে বান্ধবী আছে, তাই 2টা জিএফ আছে। না, আমি বলছি আপনি কি কাউকে ভালোবাসেন? বাসি তো। কাকে? আমার বাবা মাকে। ও মাগো, আমি সেটা বলছি না। তাহলে? আমি বলছি আপনি কি কাউকে পছন্দ করেন? করি তো। কাকে? আমার বন্ধুদের। উফ, কোন পাগলের পাল্লায় পড়লাম। বলেই বর্ষা চলে গেল, আর আমি ওইখানে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছে, কি যে করি। এই তো, এইখানে কি একটা রাখা আছে। ভালোভাবে দেখার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালিয়ে দেখলাম একটা কার্টুন রাখা আছে, আর সেইটা অনেক শক্ত মনে হলো। আর কিছু না ভেবে সেইখানে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসলো। হঠাৎ একটা ঝাঁকুনির জন্য ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমার পাশে কে যে একটা বসে আছে, আর আমার মাথাটা তার ঘাড়ের সাথেই ছিল। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম এইটা আর কেউ না, বর্ষা। কিন্তু বর্ষা এইখানে কখন আসলো? আর আমার সাথেই ঘুমিয়ে পড়েছে মনে হয়। আমি ঘাটটা উঠিয়ে নিতেই বর্ষার ঘুম ভেঙে গেল। বর্ষা, তুমি এইখানে কখন আসলে? এই তো একটু আগে এসে দেখলাম আপনি এখানে ঘুমাচ্ছিলেন, কিন্তু ঠিকভাবে ঘুমাতে পারছিলেন না, তাই আমি বসে আপনার মাথাটা আমার কাঁধে রাখলাম। ও, তুমি কি সবাইকে এইভাবেই সাহায্য করো? না, শুধু আপনাকে। কিন্তু কেন? আচ্ছা বাদ দিন, এইখানে কি হয়েছে? বাস থামলো কেন? আর দেখে তো এটা বাস স্ট্যান্ড মনে হচ্ছে। তাই তো। তারপরে আমি বাইরে এসে দেখলাম
বাসের কোনো একটা সমস্যার জন্য 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এখন কি করব? বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। হুম। তারপরে আমরা দুইজন কিছুক্ষণের জন্য চুপ থাকলাম। হঠাৎ করে বর্ষা বলে উঠল, এই যে দেখেন, বাইরে জোনাকি পোকা। বর্ষার কথা শুনে আমিও তাকিয়ে দেখলাম অনেক জোনাকি মাঠের মধ্যে উড়ে বেড়াচ্ছে। অনেক সুন্দর লাগছে। আচ্ছা চলেন। কোথায়? নিচে। পাগল হয়েছো তুমি? এত রাতে বাস থেকে নামা ঠিক হবে না। প্লিজ প্লিজ প্লিজ, একটু বেশিক্ষণ থাকবো না, প্লিজ চলেন। আচ্ছা চলো। তারপরে আগে আমি বাস থেকে নামলাম, কিন্তু বর্ষা নামছে না। কি হলো, তুমি নামছো না কেন? কিভাবে নামবো? অনেক নিচু তো। কিন্তু এইভাবেই নামতে হবে। ভয় লাগছে, পড়ে যাব তো। তাহলে নামতে হবে না। আজব তো, তুমি তো নামতে ভয় পাচ্ছ। আচ্ছা, একটা কাজ করেন, কি সেটা? আমাকে কোলে করে নামিয়ে নেন। হোয়াট? কি বলছো এইসব? কখনোই না। তাহলে আমি কিন্তু এবার কান্না করতে লাগবো। আজব তো, এখানে কান্না আসছে কেন? এই যে আপনি আমাকে নামাচ্ছেন না, তাই। না, সেটা আমি পারবো না। আমি কান্না শুরু করব কিন্তু। আচ্ছা, কান্না করা লাগবে না। উফ, কোন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। কি বললেন? বলছি এগিয়ে আসেন কাছে। হুম। তারপরে বর্ষার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরলো। এই এই কি করছো? আপনাকে না ধরলে পড়ে যাব তো। আচ্ছা ধরো। বলার সাথে সাথে বর্ষা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছু না বলে তাকে সোজা কোলে করে নামিয়ে নিলাম। বর্ষা নামার সাথে সাথে দৌড়ে ফাঁকা জায়গায় চলে গেল। বর্ষা জোনাকি পোকাগুলোর সাথে খেলতে লাগলো। বর্ষাকে দেখে এখন ঠিক বাচ্চাদের মতোই লাগছে। বাচ্চাদের মতো আচরণ করছে, তাদের মতোই নাচানাচিও করছে। আমি তার দিকে মুগ্ধভাবে তাকিয়ে আছি। সত্যি বর্ষাকে আজ অনেক সুন্দর লাগছে। এই জ্যোৎস্না রাতে ফাঁকা এক মাঠের মধ্যে জোনাকির আলোতে তাকে যেন পরীর মতো লাগছে। যদিও আমি কখনো পরী দেখি নাই, কিন্তু আমার কাছে আজ এই মুহূর্তটা যেন অনেক রোমান্টিক মনে হচ্ছে। মনে হচ্ছে এই সুন্দরী মেয়েকে নিয়ে একটা কবিতা লিখি। কবিতা জ্যোৎস্না রাতের জোনাকি, লেখক সজীব সেন। মধ্যরাতের জ্যোৎস্নাটুকু কেউ দেখে না যে, সবাই যখন গভীর ঘুমে থাকলো জেগে একটি মেয়ে। ঘুম আসে না তার, যে চোখে ঘোর লেগেছে মনে। জ্যোৎস্না রাতে কি যে মধুর, জোনাকি পোকা ঘিরে। একটি যুবক দেখেছে তাকে, লাগলো কি যে ভালো। মেয়ে তোমার রূপ যে মধুর, চাঁদের চেয়ে আলো। জ্যোৎস্না রাতের জ্যোৎস্না তুমি, আলো ছড়াও কত। কেউ কি তোমাকে ভালোবাসবে এই যুবকের মতো? এই হ্যালো মিস্টার, কি ভাবছেন এত? কি হলো, কিছু বলছেন না কেন? বর্ষার ডাকে বাস্তবে ফিরলাম। কিছু না, চলো এবার। আর একটু প্লিজ। আচ্ছা। জানেন, আমার একটা ইচ্ছা আছে। এই যে এই জ্যোৎস্না রাতে তারা ভরা আকাশের নিচে খোলা একটা মাঠের মধ্যে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে সারা রাত গল্প করে কাটিয়ে দেওয়ার। ওয়াও, তুমি তো খুব রোমান্টিক দেখছি। সেটা তো আপনার গল্প পড়েই শিখেছি। মানে তুমি আমার গল্প পড়ো? ভীষণ ভালোবাসি। কাকে? আপনার গল্পকে, ও সাথে আপনাকেও। কি বললে? কই কিছু না তো। আচ্ছা, এইবার চলো যাওয়া যাক। তারপরে আমরা সেইখানে থেকে বাসে উঠে পড়লাম। আর আপনি? আমি এইখানে থাকছি। না, আপনিও ভিতরে আসেন। তারপরে আর কি, বর্ষার কথা মতো ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখলাম ইমন, সজীব আর হৃদয় তিনজন একসাথে ঘুমিয়ে আছে, আর তাদের বাম পাশে 2টা সিট খালি আছে। আপনি এখানে বসেন, আপনার তো জানালার পাশে বসতে খুব ভালো লাগে। সেটা তুমি জানলে কি করে? ভাইয়া বলেছে। ও আচ্ছা, বলে ঘুমিয়ে গেলাম। রাত 5টার সময় পৌঁছালাম। বাসায় যেতে যেতে 6টা বেজে গেল। তাই বাসায় এসে কারো সাথে তেমন কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুমের মধ্যে মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ বসে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি চোখ খুললাম, কারণ ভূত হতে পারে। কিন্তু সেটা ভূত না, পেতনি। কিরে পেতনি,
তুই আমার উপরে বসে আছিস কেন? তুমি আমাকে বলে আসোনি কেন? মানে আমার চাচাতো বোন। ইস, তুমি কি আমার বউ লাগো যে তোমাকে বলে আসতে হবে? সত্যি আমাকে বউ বানাবি তোর? তোর বিয়ে কবে আগে সেটা বল। আগামী পরশু। তাহলে আমার কি হবে? মানে? তুই বুঝিস না? সেই ছোট কাল থেকেই আমি তোকে কত ভালোবেসে এসেছি। এই আকাশ বাতাস সাক্ষী রেখে তোকে আমি আমার মনে জায়গা দিয়েছি। তুই বুঝবি না আমার ভালোবাসার কথা। তোর মনে নেই ছোটকালে তুই পুকুরে ডুবে যাচ্ছিলি, আমি সাঁতার না জানা সত্ত্বেও জলে ঝাঁপ দিয়েছিলাম শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য। সেই সব কথা ভুলে গেলি? আমার ভালোবাসার কথাও ভুলে গেলি? তুই সত্যি আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা, আপুকে এখনই আমি বলছি, আর তোর সাথে বিয়ে করব আমি। তুমি হাসছো কেন? আমি তো তোর সাথে মজা করলাম। মানে? মানে আমি তোর সাথে এতক্ষণ নাটক করছিলাম। কি বললি কুত্তা? বলেই নীলা আমার মিডল স্ট্যাম্প বরাবর দিল এক লাথি, দিয়ে দৌড়ে চলে গেল। আর আমি ওইখানে বসে পড়লাম আর চোখের সামনে অনেক পাখি দেখতে পেলাম। কিছুক্ষণ পরে ইমন আসলো। কিরে দোস্ত, তুই ওখানে ধরে আসিস কেন? শালা, সেটা কি তোরে বলা লাগবে? আরে দুলা ভাই, রাগ করছিস কেন? বলবি তো। দেখতে পাচ্ছিস না? ওহ মামা, বুঝেছি, এক বলে আউট করে দিয়েছে। শালা বেশি ক্যালাস না। আচ্ছা হাসছি না, এখন চল। কোথায়? আন্টি ডাকছে খাওয়ার জন্য। আচ্ছা চল। ওরা কোথায়? হৃদয় তো খেলাধুলা নিয়েই ব্যস্ত। মানে এখানে তো খেলার মতো কোনো মাঠ নেই। আরে বেটা, জান্নাতের সাথে। ও, আর সজীব? বেচারা তো বসে বসে লুডো খেলছে। কথা বলতে বলতে ডাইনিং রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাবা, হৃদয়, সজীব, বর্ষা সবাই টেবিলে বসে আছে আর মা খাবার পরিবেশন করছে। কি রে, তোদের জার্নি কেমন হলো? জি ভালো হয়েছে বাবা। সেটা আমি বুঝতে পারছি। জি। তো তোর লেখাপড়া কেমন চলছে? জি বাবা ভালো। সামনের মাসে পরীক্ষা। পরে তো ছাই, সারাদিন মেয়েদের পেছনে ছুটতেই সময় ব্যয় করার পড়ার সময় আছে নাকি? কেউ কি কিছু বললো নাকি মা? না বাবা, তুই খা। আর কি শুরু করলে তুমি? খাবার টেবিলে এত কথা না বলে চুপচাপ খেয়ে নাও, পরে কথা বলে নিও। তারপরে বাবা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। মাকে একটু ভয়ও পায় বটে। সকালে নাস্তা শেষ করে রুমে গেলাম আর রুমে গিয়ে দেখলাম নীলা বসে আছে। ওই কুত্তি, তুই আবার আমার রুমে কেন এসেছিস? সরি বলার জন্য। সরি কেন? এই যে তখন তোমাকে মারার জন্য। কুত্তি, আর একটু হলেই তো আমার বউটা বিধবা হয়ে যেত। ওই কুত্তি, হাসবি না, যা এখান থেকে। যাচ্ছি, তবে ভাই একটা কথা বলি। কি কথা বল? ওই মেয়েটা কে? ওর নাম বর্ষা। তোমার গার্লফ্রেন্ড বুঝি? আরে না, ওইটা ইমনের বোন। ও, কিন্তু তোমার সাথে সেই মানাবে কিন্তু। কি বললি কুত্তি? ওকে ধরার আগে দৌড়ে পালিয়ে গেল। কিরে দোস্ত, রুমেই থাকবি নাকি তোর শহরটা ঘুরে দেখাবি? ও সরি, আমার মনেই ছিল না। আচ্ছা কোথায় যাবি বল? ওই শালা, আমরা কি চিনি যে আমরা জানবো? ও তাই তো, আচ্ছা চল। আচ্ছা ওয়েট। কেন? বর্ষা কই? সে তো মায়ের সাথে আছে মনে হয়। কেন? কেন মানে, সে যাবে না আমাদের সাথে? ও তাই তো, আচ্ছা চল। তারপরে আমরা সবাই বের হলাম। দোস্ত, আমরা কোথায় যাচ্ছি? আগে কোনো একটা পার্কে যাব, তারপরে তোদের মুক্তাগাছার সবচেয়ে গর্ব এবং ঐতিহ্যবাহী স্থানে নিয়ে যাব। সেটা কোথায়? মুক্তাগাছা রাজবাড়ি। কি সত্যি? আচ্ছা, কত সময় লাগবে? বেশি না, 1 ঘন্টা লাগবে যেতে। এখন বাজে 3টা, তার মানে আমরা ওইখানে 4টার সময় পৌঁছাবো। 4টার সময় থেকে 6টা পর্যন্ত ওইখানে ঘুরবো, তারপরে সবাই গাড়িতে উঠবো। ওহ আচ্ছা চল। তারপরে আমরা গাড়িতে উঠলাম, 5 সিটের টিকিট কাটলাম। কিন্তু বাসে উঠে সমস্যাটা হলো, সেটা হচ্ছে 3 সিটের আর 2 সিটের বাস, তাই সবাইকে এখন একত্রে বসতে হবে।
কিন্তু আমি আর ইমন জানালার সিট ছাড়া বসতে পারি না, তাই আমি আর ইমন জানালার সাথেই বসলাম। বাকি থাকলো হৃদয় আর সজীব। তাদের দুইজন আলাদা হবে না, তারা একসাথে বসবে, আর সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা বর্ষা, তোর কি নীলের সাথে বসতে কোনো সমস্যা হবে? না ভাইয়া। আচ্ছা তুই তাহলে হৃদয়ের সাথে বস। আচ্ছা ভাইয়া। তারপরে আর কি, ইমন, হৃদয়, সজীব তিনজন একসাথে, আমি আর বর্ষা একসাথে বসলাম। কিছুক্ষণ যাওয়ার পরে বাসে অনেক লোকের কারণে বর্ষার সমস্যা হচ্ছিল, কারণ বাসে অনেক ভিড় ছিল, তাই তার পাশে কয়েকটা ছেলেও দাঁড়িয়েছিল। সেটা আমার কাছে কেমন যেন লাগলো, তাই বর্ষাকে বললাম, আচ্ছা বর্ষা, তুমি আমার সিটে বসো, আমি তোমারটাই বসছি। কিন্তু আপনার সমস্যা হবে না তো? আরে তুমি আসো তো। তারপরে আমরা সিট বদলিয়ে নিলাম। এইভাবে 1 ঘন্টা জার্নি করে মুক্তাগাছা রাজবাড়ি পৌঁছালাম। তারপরে সেইখানে সবাই মিলে ঘুরলাম। আসলে আমার অনেক ভালো লাগে, যে গিয়েছে সেই জানে কেমন মজা। তারপরে অনেক ঘুরলাম, আর ঘোরা শেষে 6টার সময় বাসে উঠলাম। আবার আগের মতোই বসলাম। বাসে উঠে কানে হেডফোন লাগিয়ে গল্প শুনতে লাগলাম। হঠাৎ পাশে থেকে বর্ষা বলে উঠল, আমিও কি গল্প শুনতে পারি? শিওর। তারপরে আমি বর্ষার কানে একটা হেডফোন লাগিয়ে দিলাম। তখন আমি প্রিয় স্বপ্ন চ্যানেলের গল্প শুনছিলাম। ও, আমার সেই লাগে। তাই নাকি? জি। তারপরে আমরা গল্প শুনতে লাগলাম। কি সমস্যা তোমার? আমি কিছুটা রেগে বললাম, কারণ কেউ যদি আমার ঘুমের ডিস্টার্ব করে তাহলে আমার খুব রাগ হয়। না মানে আসলে। কি মানে করছো? সোজাভাবে বলো। আমার ঘুম আসছে। তো আমি কি করব? তোমাকে কি এখন বালিশ এনে দিব? না, তবে। তবে কি? আমি তোমার ঘাড়ে মাথা রেখে একটু ঘুমাই। আচ্ছা এই ব্যাপার, ওকে দিতে পারো। আমার বলতে যেটুকু দেরি হয়েছে, কিন্তু তার আমার ঘাড়ে মাথা রাখতে একটু সময় লাগেনি। মনে হয় সে আগে থেকে জানতো আমি না বলবো না। যাই হোক, তারপরে বর্ষা ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি বর্ষার দিকে তাকিয়ে দেখলাম বর্ষা ঘুমিয়ে গেছে। তার এক হাত দিয়ে আমার একটা হাত ধরে আছে। বাইরে জ্যোৎস্না থাকার কারণে তার মুখের দিকে তাকালাম। তাকে দেখে আবারও ক্রাশ খেলাম। জ্যোৎস্নার আলোতে বর্ষাকে ঠিক পরীর মতো লাগছে। ইস, একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? এর সামনে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে তার প্রেমে পড়ে যাব। এমন মায়াবী মুহূর্ত পরে যেন মিস না করি, তাই তার কয়েকটা ছবি তুললাম। যাই হোক, এইসব বাদ দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। রাত 8টার সময় বাসায় পৌঁছালাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমাতে গেলাম। আমাদের রুমে 4টা ভাইয়া। এক রুমে থাকে বাবা মা, আর এক রুমে থাকে বাকি 2 রুম। আমি, বাবা মা এক রুমে থাকে, বাকি 2 রুম। আমি, ইমন এক রুমে থাকলাম, আর হৃদয়, সজীব এক রুমে থাকলো। আর বর্ষাকে নীলার রুমে পাঠিয়ে দিলাম। নীলাদের বাসা 1 তলায়, আর আমাদের বাসা 2 তলায়। যাই হোক, যে যার মতো ঘুমিয়ে পড়লাম। ওইদিকে নীলা আর বর্ষা না ঘুমিয়ে গল্প করছে। আচ্ছা আপু, আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি? আমিও। তাহলে তো আমরা সমবয়সী। তাহলে আর আপনি করে না বলে তুমি করেই বলো। আচ্ছা। হুম। আচ্ছা একটা কথা বলি। বলো। তুমি আর নীল কি একসাথেই বড় হয়েছো? ভাই আমার থেকে 2 বছরের বড়। ছোটকাল থেকে আমরা একসাথেই বড় হয়েছি, বলতে পারো আমরা খেলার সাথী। ও আচ্ছা, নীল কেমন? মানে বুঝলাম না। না মানে বলছি, নীল ভাইয়া কি কাউকে পছন্দ করে? ও, ভাইয়া অনেক কিছুই পছন্দ করে, কিন্তু কোনটা বলবো? পছন্দ তো অনেক থাকে, কিন্তু বেস্টগুলো আলাদা হয়, সেগুলো তুমি জানো না? জানবো না কেন, ভাইয়ার সবকিছুই জানি। আচ্ছা বলো। ভাইয়ার সব থেকে বেশি 2টা পছন্দ। কি সেই 2টা? 1 নাম্বার, ভাইয়া বিরিয়ানি অনেক পছন্দ করে। 2 নাম্বার, ভাইয়ার নীল কালার অনেক পছন্দ। ও জানো বর্ষা, ভাইয়া যখনই আমাকে বাইরে নিয়ে যেত না, কেন জানি সবসময় আমাকে নীল কালারের ড্রেস পরতে বলতো। তোমার ভাইয়া খুব ভালো, তাই না? আমার ভাইয়া যেমনই হোক না কেন, তুমি এত খোঁজ নিচ্ছ কেন সেটা আগে বলো তো। না মানে এমনি বললাম। সেটা তো মনে হচ্ছে না। আচ্ছা একটা কথা বলবে? বলো। তুমি কি আমার ভাইয়ের প্রেমে টেমে পড়ে গেলে নাকি? আরে না, কি বলো তুমি এসব? আমি তো এমনি বললাম।
ও, তবে লাভ হবে না আমার ভাইয়ের পেছনে ঘুরে। কেন? সেটা তোমাকে বলবো কেন? তুমি তো আমার ভাইকে পছন্দ করো না। বলো না প্লিজ, কেন? আগে আমার কথার উত্তর দাও। বলো। তার মানে তুমি ভাইয়াকে পছন্দ করো? না মানে আসলে থাক, বুঝতে পেরেছি। এবার বলো কবে থেকে? ইস, চুপ করো তো। আগে বলো কেন হবে না? কারণ ভাইয়ার বিয়ে ঠিক হয়ে আছে। কি সত্যি? ভাইয়া একটা মেয়েকে অনেক ভালোবাসে আর তাকে হারাবে না বলে জেঠু আর জেঠিকে আগে থেকেই বলে রেখেছে, আর তার সাথে বিয়েও ঠিক করে রেখেছে। ও। বর্ষার দিকে তাকিয়ে দেখে আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসছো কেন? তোমাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যা? ওই যে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে আছে সেই কথাটা। মানে? মানে হচ্ছে আমার ভাইয়া না কোনো মেয়েকে ভালোবাসে না। সত্যি? জি, আমার হবু ভাবি। নীলার মুখে ভাবির এক শুনে বর্ষা কিছুটা লজ্জা পেল। আচ্ছা ভাবি, এখন এত লজ্জা পাওয়া লাগবে না, অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। তারপরে বর্ষা আর নীলা ঘুমিয়ে গেল। নীল, এই নীল, নীল, জি মা। দরজাটা খোল বাবা একটু। কিন্তু কেন মা? আর এখন তো ভোর 4টা বাজে। আগে খোল, পরে বলছি। উফ, আর কি করার, উঠে দরজা খুলে দিলাম। তারপরে কি হয়েছে মা? এত সকালে ডাকছো কেন? আজ তোর ভাইয়ার বিয়ে, দুপুরে যেতে হবে আমাদের। তুমি আমার সাথে এত সকালে ফাইজলামো করার জন্য আমাকে ঘুম থেকে তুললে? সত্যি বলছি। কি? কার সাথে বিয়ে? আর হবু ভাবির বাসা কোথায়? ভোলা, এখন উঠ, সবকিছু ঠিকঠাক করে না। সেটা তো নিব, আগে ভাইয়া কোথায় সেটা বলো। তার রুমে আছে। বলেই মা চলে গেল। আর আমি ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম মহারাজ এখনো ঘুমাচ্ছে। মেজাজটা আরো গরম হয়ে গেল। যার বিয়ে তাকেই এখনো ডাকলো না, আর আমাকে নিয়ে টানাটানি। টেবিলের উপরে পানির জগ দেখলাম, সেটা হাতে নিয়ে মারলাম তার মুখ বরাবর। আর ভাইয়া তো ভয়ে লাফ দিয়ে উঠলো। কে? ভূত ভূত? ভূত না ভাইয়া, আমি। কি হলো এটা? শাস্তি দিলাম। কিন্তু কিসের শাস্তি? ইস, মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আরে বেটা, না বললে কিভাবে জানবো? তার মানে সত্যি তুই কিছু জানিস না? আরে মেরা ভাই, আমি কিছুই জানি না। কি হয়েছে বল। কি রে, তুই হাসছিস কেন? আজ তোর বাসের দিন। মানে? মানে আজ তোর বিয়ে। হোয়াট? কি বলিস এসব? আমার বিয়ে মানে? বিয়ে মানে বোঝো না? দুধু খাও। দেখ ভাই, সকাল সকাল এমন ফাজলামো করিস না প্লিজ। আচ্ছা, আমার কথা তোর ফাইজলামো মনে হচ্ছে? ওকে, তাহলে থাক, আমি আর কি বলবো। এই নীল, শোন শোন। বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। সত্যি কি আমার বিয়ে? আচ্ছা, তুই কি আমার বিয়াই লাগোস যে তোর সাথে আমি মজা করব? কিন্তু কার সাথে বিয়ে? আর মেয়েরই বা বাসা কোথায়? মায়ের বান্ধবীর মেয়ে, বাসা ভোলা। সেটা বুঝলাম, কিন্তু হঠাৎ বিয়ে মানে কি সেটা বুঝলাম না। আচ্ছা, তুমি বাবার কাছ থেকে শুনে আসো। না না, তার দরকার নেই। ভাইয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম, কারণ আমি জানি ভাইয়া বাবার সামনে গিয়ে এই কথা কখনোই বলতে পারবে না। কি হলো ভাইয়া, তুমি বিয়েতে রাজি না? আচ্ছা, আমি বাবাকে গিয়ে বলি যে তুই বিয়ে করবি না। না না, আমি বিয়ে করবো তো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে বাইরে আয়, আমি চলে গেলাম। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে হৃদয়কে ডাকলাম, ইমন আর সজীবকেও ডাকলাম। কিরে বন্ধু, তোর বাসাতে এসেছি বলে কি একটুও শান্তিতেও ঘুমাতে দিবি না? আরে শালা, ঘুম বাদ দে, আগে কাহিনী শোন। কি কাহিনী ভাই? তোরা তো আমার ছোট বোনের বিয়ে খেতে এসেছিলি, কিন্তু আরো একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলি। মানে? মানে আজ আমার ভাইয়ার বিয়ে। কি বলিস, সত্যি? রে। তাহলে তো অনেক মজা হবে। সেটার বলতে, তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় বলে আমি নীলার রুমে গেলাম। কে ভাইয়া, তুই এত সকালে? তোদের একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ ভাইয়া? আজ ভাইয়ার বিয়ে। কি বলিস, সত্যি? আমি যখন এই কথা বললাম তখন বর্ষা আমাদের থেকে একটু দূরে ছিল, তাই আমাদের কথা শুনতে পেল না। আচ্ছা, রেডি হয়ে আয় তোরা, আমার অনেক কাজ আছে। ওকে।
তারপরে আমি নাস্তা করতে গেলাম, সেখানে সবাই বসেছিল। ভাইয়া আমার পাশেই বসেছিল। ভাইয়া, তুমি বলো বাবাকে, না আমি বলবো কি বলবি? যে তুমি বিয়ে করবে না? দেখ ভাই, এখানে অনেক মানুষ আছে, এদের সামনে আমাকে অপমান করিস না প্লিজ। ওকে, তবে একটা শর্তে। কি শর্তে বল? নগদ 10,000 টাকা দিতে হবে। কি? এত টাকা কই পাবো? আমি দিতে পারবো না। আচ্ছা, আমিও মুখ বন্ধ রাখতে পারলাম না। বাবা, ওই ওই, চুপ চুপ, আমি তোকে 10,000 টাকাই দিচ্ছি, প্লিজ বলিস না। সত্যি দিবে তো? দিব। কি হলো নীল, কিছু বলবি? হুম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়ার মুখ শুকিয়ে গেছে, আর করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি কোথায় বল? বলছিলাম আমরা রওনা দিব কখন? 3টার সময়। ও, কিন্তু ভাইয়ার তো কিছুই কেনা হয়নি। কনের সব কিনা হয়েছে, শুধু তোর ভাইয়ার বাদে। নাস্তা শেষ করে তুই যা, আর যা লাগে সব কিছু কিনে নিয়ে আয়। জি। তারপরে আমি নাস্তা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে মার্কেটে যাওয়ার জন্য রেডি হলাম। আচ্ছা, তোরা কি আমার সাথে যাবি না বাসায় থাকবি? না দোস্ত, আমরা যাব না। আচ্ছা হৃদয়, তুই চল। সরি রে দোস্ত, জান্নাত বারবার ভিডিও কল করতেছে, তুই ইমনকে নিয়ে যা। তারপরে আমি ইমনকে সাথে নিয়ে মার্কেটে চলে আসলাম। মার্কেট থেকে ভাইয়ার জন্য শেরওয়ানি কিনলাম, আর আমার জন্য একটা নীল রঙের পাঞ্জাবি কিনলাম। তারপরে আরও কিছু কেনাকাটা করে ইমনকে বললাম, কিরে দোস্ত, তুই কিছু নিবি না? না, তবে তবে কি? বর্ষার জন্য একটা শাড়ি নিব ভাবছিলাম। আরে শালা, এত ভাবার কি আছে, নিয়ে নে। কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? আমি তো তেমন পছন্দের রং চিনি না। আচ্ছা, ওইটা কোনো সমস্যা নয়, চল আমার সাথে। তারপরে আমি আর ইমন শাড়ির দোকানে আসলাম। তারপরে শাড়ি দেখতে দেখতে হঠাৎ একটা শাড়ির উপরে আমার চোখ আটকিয়ে গেল। অনেক সুন্দর একটা শাড়ি, শাড়ির রংটা কালো, তাই সেটাই নিয়ে নিলাম। তারপরে আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। আমি ভাইয়ার রুমে গেলাম। এই যে আমার হবু কোরবানি ভাইয়া। হবু কুরবানি মানে? মানে আস্তর বিয়ে, আর বিয়ের পর তো বর বউয়ের কাছে কোরবানির পশু হয়ে যায়। দেখলাম ভাইয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ইস ইস, ভাইয়া কি হলো এটা? কোনটা? ভাবির কথা শুনেই কেমন যেন লজ্জা পাচ্ছিস। কই না তো। থাক, আর বলা লাগবে না। আচ্ছা, ভাবিকে দেখেছিস ভাইয়া? একটু কিছুক্ষণ আগে মা দেখালো। কি, মা তোকে দেখালো আর আমাকে দেখালো না কেন? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা, ভাবির ছবি তোর কাছে আছে? তোর তাড়াতাড়ি দে। তারপরে ভাইয়া ছবিটা নিয়ে আসলো। ছবি দেখা শেষে ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটা সাহায্য করবি প্লিজ? ভাইয়া, কি সাহায্য? এই মেয়েটাকে বিয়ে করিস না? কেন? এই মেয়েটাকে আমি ভালোবাসি। কি? কবে থেকে? এই যে এখন থেকে। মানে? মানে ভাবির ছবিটা দেখে আমি ক্রাশ খেয়েছি। না ভাই আমার, তুই এমন কাজ করিস না। আমি তোর বড় ভাই না? বড় ভাইয়ের সাথে এমন করতে পারবি? ভাইয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। তুই হাসছিস কেন? আরে বোকা, তোর সাথে তো আমি মজা করছিলাম। সত্যি? তবে ভাবিটা দেখতে খুব সুন্দর, তোর সাথে ভালোই মানাবে। সত্যি? থাক, এত ঢং দেখানো লাগবে না। আচ্ছা ভাইয়া, তুই রেডি হয় না? আর তোর পাঞ্জাবি আছে না? গুড। তাহলে তুই কোন পাঞ্জাবি পরবি আর আমি তোর শেরওয়ানি পরবো? কেন? উফ, এত কেন কেন করিস না তো। তাহলে আর কোনো কথা নয়। আচ্ছা। তারপরে আমি আবার রুমে চলে এসে গোসল করতে গেলাম, আর এইদিকে ইমন বর্ষার কাছে গেল। ভাইয়া, তোমার হাতে ওইটা কি? তোর জন্য শাড়ি কিনে আনলাম। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। সেটা জানি তো, তবে আজ এই বিয়েতে এই শাড়িটা পরে যাবি। নীলের সাথে গিয়ে তার পছন্দের কিনে আনলাম। নীলের কথা শুনে বর্ষা আর কিছু বলল না। তবে আজ কার বিয়ে ভাইয়া? সেটা গেলেই বুঝতে পারবি, এখন রেডি হয়ে নে। তারপরে ইমন আমার রুমে আসলো। নীল, ওই নীল, কই তুই? আমি তো বাথরুমের ভিতরে, কিছু বলবি? বাকিগুলো কই? পাশের রুমে সবাই রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে। দোস্ত, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাচ্ছি না, তোরা ঘুরে আয়। ওই কি বললি শালা? বলে আমি বাথরুমের মধ্য থেকে বের হয়ে আসলাম। কি বললি আবার বল?
না মানে কিছু না তো। তুই রেডি হয়ে নে, আমি কথা বলছিলাম। হঠাৎ বর্ষা কোথায় থেকে এসে ভাইয়া ভাইয়া করে ডাকছিল, আর আমার রুমের মধ্যে ঢুকে আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। কিছুই তো বুঝলাম না। ওই তোর কি লজ্জা বলতে কিছু নেই? কেন? নিচে তাকা। তারপরে আমি নিচে তাকিয়ে দেখলাম আমার পরনে শুধু টাওয়েল ছাড়া অন্য কিছু নেই। আমি তাড়াতাড়ি বাথরুমের মধ্যে ঢুকে গেলাম। তারপরে ফ্রেশ হয়ে ভাইয়ার শেরওয়ানিটা পরে নিচে আসলাম। এই তুই তোর ভাইয়ার শেরওয়ানি পরেছিস কেন? তো কি হয়েছে? এটা তোর ভাইয়ার, তোর না। সেই জন্যই তো পড়ছি। ভাইয়া একটা কিউট বউ পেয়ে যাবে, আর আমি কি পাবো? তাই আগে থেকেই বিয়ের শার্টটা নিয়ে নিচ্ছি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পরে আমরা যেখানে কথা বলছিলাম সেইখানে বর্ষা আসলো, আর আমাকে শেরওয়ানি পরা দেখে তার মুখটা কালো হয়ে গেল। সেই হয়তো ভাবছে আমার বিয়ে। কিন্তু বর্ষাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি শাড়িতে মেয়েদের হেব্বি লাগে। যাই হোক, তারপরে আমরা বের হলাম হবু ভাবির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা 4 বন্ধু একসাথে বসলাম, আর বাকিটা পথ মজা করতে করতে গেলাম। সবাই মজা করলো, কিন্তু একজন বাদে, আর সেটা হয়তো বুঝতেই পারছেন কে? বর্ষা। কিন্তু কেন মন খারাপ সে নিজেও জানে না। প্রায় 5 ঘন্টা পরে ভাবির বাসায় পৌঁছালাম। গাড়ি থেকে নামার আগে শেরওয়ানিটা ভাইয়াকে দিয়ে দিলাম, আর আমার নীল পাঞ্জাবিটা পরে নিলাম, কারণ এখানে বরকে বাস থেরাপি দেওয়া হবে। তাই কি বুঝলেন না তো বাস থেরাপি কি? আচ্ছা সাথে থাকুন, বলছি। গাড়ি থেকে নেমে মা সবাইকে নিয়ে গেটের সামনে চলে আসলো। গেটের সামনে অনেকগুলো ময়দা সুন্দরী দাঁড়িয়ে আছে। মা সবাইকে ভিতরে ঢুকতে দিল, কিন্তু আমাদের 4 বন্ধু আর বরকে ঢুকতে দিল না। গেটের সামনে বরের আসন দিল, তার পাশে আমিও বসলাম। বরকে অনেক ধরনের জিনিস খেতে দেওয়ার জন্য টেবিলের উপরে সব সাজিয়ে রেখেছে। আমি ভাইয়ার কানে কানে বললাম, ভাইয়া তুই কিছু খাবি না, শুধু মিষ্টি একটু খাবি। ওই ময়দা সুন্দরীদের বিশ্বাস করা যাবে না। এই যে মিস্টার, আপনি বরের কানে কানে কি বলছেন? সেটা আপনাকে শোনা লাগবে না। তারপরে ভাইয়াকে বললাম, ভাইয়া খাও। ভাইয়া একটু খেয়ে চিৎকার দিয়ে উঠল, ঝাল ঝাল করে। মিষ্টির মধ্যে ঝাল আসলো কি করে? ও বুঝেছি, এই ময়দা সুন্দরীদের কাজ। সাথে সাথে সেই পেতনিগুলো হাসতে লাগলো। বেটি চান্দু, আমাকে চিনো না, দেখাচ্ছি মজা। এইবার টাকা দিয়েই ভিতরে ঢুকতে পারবেন, তার আগে না। কত টাকা? 10,000 টাকা। কিন্তু আমি তো এত টাকা আনি নাই। না দিলে তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে বাসায় চলে যান। কিন্তু কোনো কিন্তু নয়, ভাইয়া চলো। কোথায়? বাসায়। মানে? মানে বিয়ে করা লাগবে না, বাসায় চলো। কি বলছিস ভাই এসব? দেখছো না এই ময়দা সুন্দরীরা কিভাবে আমাদের অপমান করছে? ওই হ্যালো, কে ময়দা সুন্দরী? কে আবার আপনি? এই মিস্টার, ভালোভাবে কথা বলবেন, তা না হলে কি? ওই আপু চুপ কর তো। আচ্ছা ভাইয়া, আপনি 8,000 টাকা দিন। না, 3,000 টাকা দিব। তাহলে ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা আসি। এই দাঁড়ান দাঁড়ান, 5,000 টাকা দিন। না, 1 টাকাও দিব না। তো আগেই তো বললেন যে 3,000 টাকা দিবেন। বলেছিলাম, কিন্তু আপনাদের এই নকল চেহারা দেখে দিতে ইচ্ছা করছে না। নকল চেহারা মানে? আসলটা তো ময়দা দিয়ে ঢেকে রেখেছেন, তাই বললাম নকল চেহারা দেখে টাকা দিতে পারবো না। আগে মুখ ধুয়ে আসেন, পরে টাকা দিব। আমার কথা শুনে তারা যেন কি বলতে লাগলো আস্তে আস্তে। পরে একটা মেয়ে বলল, আচ্ছা ভাইয়া, আপনারা যান। আপনাদের কোনো টাকা লাগবে না। না। আচ্ছা বইন। একেই বলে চোরের উপর বাটপাড়ি। তারপরে আমরা ভিতরে চলে আসলাম। এইদিকে ওরা বলছে, কি ছেলে রে বাবা, এমন ছেলে বাপের জন্মেও দেখি নাই। আমরা ভিতরে আসলাম। ওই তুই কোথাও যাবি না। কেন? তুই কি করতে কি করে ফেলবি, তখন মান সম্মান সব হারাবে। ওহ ভাইয়া, তুমি চিন্তা করো না। তোমার মান এত বাড়াবো যে তোমাকে বিয়ের বাড়ির দারোয়ানও ভয় পাবে না। আমি বলেই দৌড় দিলাম। কি বললি? আমাকে আর পাইকে ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখলাম সব ময়দা সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে। ও মাগো, এত ময়দা সুন্দরীদের তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছ? আর কিছুদিন পরে তো আমরা না খেয়ে মরে যাব। দোস্ত, এই সব কথা বাদ দিয়ে চল কিছু ছবি তোলা যাক। ক্যামেরা কই? এই তো বন্ধু, আমার হাতেই আছে।
তারপরে ছবি তুলতে শুরু করে দিলাম। ছবি তুলছিলাম, হঠাৎ কিছু মেয়ে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া, জি আপু বলেন। কিছু মনে না করলে একটা কথা বলতাম। মনে তো করব, আচ্ছা তাও বলেন। আপনি আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? আচ্ছা আগে বলেন, কনের কে হন আপনি? কোনের ছোট বোন। ও, তাহলে কোনো সমস্যা নেই, চলুন বিয়ান। বিয়ান মানে? আমি বরের ছোট ভাই। ও, তাহলে তো আপনি আমাদের কাছের মানুষ। ইস, কাছের মানুষ বলবেন না, না হলে গুলিয়ে ফেলবো। কি? আপনার রূপের মাঝে সব কথা গুলিয়ে ফেলবো। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। চেষ্টা করছি পটানোর। কাকে? এই যে এইখানে যে ময়দা সুন্দরী আছে তাদের বাদে। আমি কিন্তু তাদের মধ্যে না। তাই নাকি? দেখেই তো বোঝা যাচ্ছে আপনার কাছে একটা ময়দার কোম্পানি আছে। আমরা কথা বলছিলাম, কিন্তু এতগুলো মানুষের মধ্যে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু একজোড়া চোখ সব সময় আমার উপরেই নজর আছে, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব কিছু সে দেখছে। আর রাগে দাঁতে দাঁত চেপে ধরছে, মনে হচ্ছে আমাকে কাছে পেলে খেয়ে ফেলবে। আমি ছবি তুলছিলাম, হঠাৎ পিছন থেকে কে যেন আমার পাঞ্জাবি টেনে ধরলো। আমি তাকিয়ে দেখলাম একটা পিচ্চি আমার পাঞ্জাবি টেনে ধরেছে। কি হয়েছে মামনি, কিছু বলবে? ভাইয়া ভাইয়া, আপনাকে ছাদে ডাকছে কে ডাকছে? একটি আপু। কিন্তু কেন? সেটা জানি না, তবে আপুটা কান্না করছে। ও আচ্ছা, চলো আমার সাথে, সিঁড়ি কোন দিক দিয়ে দেখিয়ে দাও। তারপরে আমি সেই পিচ্চির সাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম খুব অন্ধকার, কিন্তু কেউ তো ছাদে নেই। পিছনে তাকিয়ে দেখলাম পিচ্চিও নেই। হ্যালো, ছাদে কি কেউ আছেন? কিন্তু না, কারো কোনো শব্দ শুনতে পেলাম না। কেউ হয়তো আমার সাথে মজা করেছে। তাই আমি যেই পিছনে ঘুরলাম, তখনই কে যেন ঠাস করে থাপ্পড় দিয়ে আমার সুন্দর গালটা লাল করে দিল। ওই কে রে তুই? এত সাহস তোর? অনেক সাহস। আর তোর সাহস তো কম নয়। মেয়েটির কণ্ঠ শুনে অবাক হয়ে গেলাম, কারণ এইটার অন্য কেউ না, বর্ষা। বর্ষা তুমি? আর তুমি আমাকে চড় মারলে কেন? ভাবতাম তুই একটা ভালো ছেলে, কিন্তু তোর মতো লুচ্চা মার্কা ছেলে কখনো দেখি নাই। হোয়াট লুচু? ইস, আমার বাচ্চা শিশু। লুচু মানে কি সেটা জানে না। বাচ্চাই তো। আজ বিয়ে দিয়ে দিলে কাল 2টা ছেলের বাবা হয়ে যাবে, আর সে কিনা বাচ্চা। 2টা না তো 11টা বাচ্চার বাবা হব। কি? এতগুলা? কেন, তোমার কোনো সমস্যা? জি। কি সমস্যা? আমি এতগুলা নিতে পারবো না। আমি কি তোমাকে নিতে বলেছি নাকি? বললেন তো। কখন বললাম? ওই যে তখন। দেখো, আমার সাথে ফাইজলামো করবে না। আপনি কি আমার দুলাভাই লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? ওই মেয়ে, আমি তোমার দুলাভাই হতে যাব কেন? সেটাই তো, আপনি আমার দুলাভাই হবেন কেন? আপনি আমার বর হবেন। তোমার মতো একটা পেত্নীকে বিয়ে করব কোন সুখে? ওই কি বললি? বলেই যেন হাত উঠাতে গেল, আর আমি তো ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখন যে মারটাই না দিল, এখনো গালটা ব্যথা করছে। কিন্তু না, এইবার অন্য কিছু দিয়ে আঘাত করলো, আর সেটা ভারী কিছু না, নরম কোমল একটা জিনিস দিয়ে আমার ঠোঁটে আঘাত করলো। আমি তো হা হয়ে গেলাম, কি করে এই মেয়ে? আমি যে তাকালাম, তখনই সে তার হাত দিয়ে আমার চোখগুলো ঢেকে দিল। প্রায় 3 মিনিট পরে আমাকে ছাড়লো। এই মেয়ে, এটা কি করলে? দেখতে পেলেন না, আমার বরকে ইংলিশ কিস করলাম। ইংলিশ কিস মানে? ওই যে ইংলিশ মুভিতে যেভাবে কিস করে। তুমি ইংলিশ মুভি দেখো? দেখি তো, আমার বরের উপকার করার জন্য। কেমন উপকার? এই যে মনে করেন আপনার সাথে আমার বিয়ে হবে, বিয়ের পর আপনি আমার সাথে রোম্যান্স করবেন, কিন্তু আমি কিছুই পারবো না। তাই আপনার ভালোর জন্য আগে থেকেই জেনে নিচ্ছি। ইস, আমাকে বিয়ে করার এত শখ কেন? বললাম তো আমি 11টা সন্তান নিব। আমি মনে মনে হাসলাম, হয়তো এইবার আর কিছু বলবে না। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। 11টা কেন? আপনি বললে আমি 22টাও সন্তান নেব। আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠুস করে পড়ে গেলাম। যখন চোখ খুললাম, তখন দেখলাম বর্ষার কোলের মধ্যে আমার মাথা দেওয়া, আর বর্ষা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি উঠে বসলাম। কি হলো আপনার?
আপনি পড়ে গেলেন কেন? কেন সেটা বুঝতে পারছো না? না বুঝিয়ে বললে বুঝবো কি করে? আচ্ছা একটা কথা বলো তো, কি কথা? তুমি কি সত্যি মেয়ে? কি মনে হচ্ছে আপনার? জানি না, তুমি বলো তো। দেখাবো? মানে? মানে এই যে আপনার তো বিশ্বাস হচ্ছে না। কি দেখাবা? সবকিছু খুলে ফেলি, তারপর আপনি নিজেই দেখে নিন আমি কি। তার কথা শুনে আমার আর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মনে মনে বললাম, কোন মেয়ের পাল্লায় পড়লাম কে জানে। আমি নিচে যাব। কেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। আচ্ছা যান, কিন্তু আগে বলে যান। কি বলবো? ওই যে আমাকে ভালোবাসেন কিনা। কখনোই না। ও বুঝেছি, ভালোভাবে বললে কাজ হবে না। মানে? মানে আমাকে এখন আঙ্কেলের কাছে যেতে হবে। কেন? এই যে আপনার লক্ষ্মী কিউট ছবিটা দেখানোর জন্য। কি? এই ছবি তুমি কোথায় পেলে? মনে নেই ট্রেনের মধ্যে খাচ্ছিলেন, তখনই আমি তুলে রেখেছিলাম। আসলে ট্রেনের মধ্যে আমি সিগারেট খাচ্ছিলাম, তখন ছবিটা তুলেছে। এখন যদি এই ছবিটা বাবাকে দেখাই তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। প্লিজ প্লিজ বাবার কাছে যেও না। আচ্ছা যাব না, তার আগে বলেন। কি বলবো? উফ, কয়বার বলবো ভালোবাসি বলেন। কি আর করব, বাবার ভয়ে এখন বলাই লাগবে। আচ্ছা ভালোবাসি। এইভাবে না, তাহলে কিভাবে? একটু রোমান্টিক ভাবে। আপনি একটা লেখক, তো আপনাকে কি বলে দিতে হবে কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি। এইটুকু, আর কিছু না? না, আর কিছু বলতে পারবো না। হইলে হবে, না হলে নাই। আচ্ছা হবে, এইবার। আবার কি? বেশি কিছু না, আমাকে সুন্দর করে জড়িয়ে ধরেন। কি? কখনোই না। ধরবেন না তো? না। আচ্ছা তাহলে আর কি, আমি আঙ্কেলের কাছে যাই। আরে আরে, আমি তো মজা করলাম তোমার সাথে। ও তাই? হুম। আচ্ছা এইবার ধরেন। কি আর করব, কোনো উপায় নেই, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও জড়িয়ে ধরলাম। এইভাবে আমাকে 15 মিনিট জড়িয়ে ধরে থাকবেন। কি? কেউ দেখে ফেলবে তো? যে দেখার দেখুক, আপনি চুপ করে আমাকে ধরে রাখেন। আমি আর কিছু বললাম না, কারণ আমার কথা শুনবে না। জানেন, আজ আমার অনেক কষ্ট লাগছিল। কেন? সকালে আপনাকে যখন দেখলাম আপনি শেরওয়ানি পরে বের হচ্ছেন, তখন আমি মনে করেছিলাম আপনার বিয়ে। আমার বিয়ে হলে কি হতো? আপনার হবু বউকে খুন করে আপনাকে নিয়ে জেলে যেতাম। আমাকে নিয়ে কেন? কারণ সারা জীবন আমি তো সেইখানে একা থাকতে পারবো না, তাই আপনাকে নিয়ে যাব আর সারা জীবন আপনার সাথেই থাকবো সেইখানে। তার কথা শুনে হাসি পাচ্ছে খুব। আমরা কথা বলছিলাম, হঠাৎ পিছনে আলো জ্বলে উঠলো, আর পিছনে তাকিয়ে দেখলাম ভাইয়া আর ভাবি। এই সেরেছে, এখন কি হবে? ভাইয়া দেখলে তো আমি শেষ। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সেটার জন্যই তো বেশি ভয় পাচ্ছি। আচ্ছা, তোমার কাছে ক্যামেরা আছে না? কিন্তু কেন? সেটা বের করে আমার ছবি তুলো। ভাইয়া যদি কিছু বলে তাহলে বলবে আমি ডেকেছি ছবি তোলার জন্য। বর্ষার কথা মতো ছবি তুলতে লাগলাম। ভাইয়া আমার কাছে এসে বলল, কিরে নীল, এত রাতে এখানে কি করিস? ভাইয়া বর্ষা বলল ছবি তুলতে, তাই আসলাম। ও, অন্ধকারে ছবি তুলছো তাই না? না মানে ভাবি, আচ্ছা থাক, আর কিছু বলা লাগবে না, নিচে যাও। আমরা নিচে যাব। আর তোমরা রোম্যান্স করবে? ওই কি বললি? কিছু না বলে দৌড়ে চলে আসলাম। কোনটা? সব তোমার জন্য হলো। এখন যদি ভাইয়া মাকে বলে দেয় তাহলে কি হবে? কি আর হবে, বিয়ে দিয়ে দিবে। কুত্তায় কামড়েছে নাকি আমায়? মানে? তোমাকে বিয়ে করবে কোন গাধা? দেখাচ্ছে বলে বর্ষা আবারও। 3 মিনিট পরে, ওই মেয়ে আমার ঠোঁট কি সরকারি নাকি যে যখন ইচ্ছা দিচ্ছ? জিনিস সরকারি না, তবে আমার প্রাইভেট জিনিস। আচ্ছা, তোমার কি লজ্জা বলে কিছু নেই? হবু বরের কাছে আবার কিসের লজ্জা? আল্লাহ গো, এই মেয়ের সাথে কথা বলে পারবো না বলে ওর কাছ থেকে পালিয়ে আসলাম। এইদিকে ভাইয়ার বিয়ে হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম। বাসায় এসে পৌঁছালাম রাত 7টায়। বাসায় এসে ফ্রেশ হয়ে মিশনে গেলাম। কি বুঝলেন না তো কিসের মিশন? ওই যে ওইটা, মানে ল্যাপটপ নিয়ে বাসর রাতের ভিডিও ফুটেজ দেখতে লাগলাম। কিন্তু এ কি, ক্যামেরা কেউ আর কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে কেউ যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখলাম ভাইয়া। ভাইয়া লাগছে, ছাড়ো না প্লিজ।
বাসরাত দেখার খুব শখ তাই না? কি না তো, এত দেখার শখ তো বিয়ে কর। সময় হলেই করব। তার আগে তুই তাড়াতাড়ি রুমে যা, তা না হলে আমি চলে যাব। বুঝলাম না, এই কথা বলা মাত্র ভাইয়াকে আর খুঁজে পেলাম না। কি আর করব, মনের কষ্ট। রুমে চলে আসলাম। ইচ্ছাটা তো আর পূরণ হলো না, তাই রুমে চলে এসে দিলাম ঘুম। সকালে ঘুমের মধ্যে কেমন যেন মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে আছে, তাই তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম এ আর অন্য কেউ না, বর্ষা। ওই, তুমি এত সকালে এখানে আসলে কিভাবে? আমি তো রাত থেকেই আছি। মানে? গতকাল রাতে তোমার আগেই আমি রুমে ছিলাম, আর সারা রাত তোমার বুকের উপরে ছিলাম। এখনই বের হও তুমি। কেন? মা যদি জানতে পারে তাহলে আমাকে এইখানে শেষ করে ফেলবে। কিছুই করবে না, শুধু শুধু কি? শুধু বিয়ে দিয়ে দেবে। তোমার আবার আছেও নাকি কি? লজ্জা? থাকবে না কেন, লজ্জা তো নারীর ভূষণ। কিন্তু আমি তো খুঁজেই পাইনি। কেন? কেন মানে, ঘুম থেকে উঠে তো আগে বউকেই জড়িয়ে ধরে। বিয়ে না করতে বউ পেলাম কই? কেন, সামনে এত বড় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? ও, তুমি আমার বউ? তাহলে তো বউয়ের সাথে সবকিছু করতে পারবো। মানে? মানে কিছুই না, এখনই বাসর সেরে ফেলবো। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তবে হবে তো, তাই কোনো সমস্যা নেই বলে আমি বর্ষার দিকে আস্তে আস্তে আগাতে লাগলাম। আর বর্ষা ভয় ভয় পিছনে যেতে লাগলো। কি হলো, পিছনে যাচ্ছ কেন? না মানে ভয়ে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমার তো কোনো ভয় নেই। কিন্তু বর্ষা এবার দাঁড়িয়ে পড়লো আর আমাকে অবাক করে দিয়ে তুমি হাসছো কেন? দাঁড়াও বলে বর্ষা এবার উল্টা করে আমার দিকে আসতে লাগলো। কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছো না? আজ উল্টা হবে। মানে? রেপ করব। ওর কথা শুনে বুঝলাম আমার এখানে থাকা একটু নিরাপদ নয়, বরং এইখানে থেকে পালাতে হবে। কিন্তু দরজা তো বন্ধ। পরে মনে পড়লো বাথরুম তো আছে। আর কিছু না ভেবে দিলাম এক দৌড়। 30 সেকেন্ডেই পৌঁছে গেলাম বিপদ মুক্ত স্থানে। ওই, তুমি বাথরুমে ঢুকলে কেন? ওই, আপুকে তো বের হও তাড়াতাড়ি। তার কোনো দরকার নেই। কেন? এমনি। এখন বের হবে? আমি আর কিছু বললাম না। বর্ষা আর কিছু না বলে চলে গেল, আর আমিও বেঁচে গেলাম। কিছুক্ষণ পর নীলাকে সাজানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো, আর আমরাও অনেক মজা করতে লাগলাম সবাই মিলে। কিন্তু কথায় আছে না, বেশি খুশি সবার কপালে জোটে না, ঠিক তেমনি হয়েছে। বিয়ের বাড়িতে সবাই আনন্দ করেছিলাম, ঠিক তখন একটা লোক এসে যা বলল তাতে বিয়ের হাসি খুশি কালো ছায়া ভেসে আসলো। এমন যে হবে সেটা ভাবতেই পারি নাই। বর আর আসবে না। বর আসবে না মানে? বর পালিয়ে গিয়েছে। বর পালিয়ে গেছে মানে বুঝলাম না। বর একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়ের বাবা মা বরের সাথে বিয়ে দিতে আজই ছিল না। বরের বাড়িরও কেউ আজই ছিল না। দুই পরিবার তাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, কিন্তু তারা সেটা না করে পালিয়ে যায়। লোকটির কথা শুনে সবাই চুপ হয়ে যায়। এই কথা শুনে নীলার বাবা মাটিতে বসে পড়ে। বাবা কাকুকে কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। হঠাৎ বাবা আমার কাছে এসে আমাকে রুমের মধ্যে নিয়ে গেল। কি হয়েছে বাবা, আমাকে এইখানে নিয়ে আসলে কেন? আচ্ছা ইমন, ছেলেটা কেমন? ভালো। কিন্তু কেন? কোনো জব করে নাকি? একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। তাহলেই হবে। কিন্তু কি হবে? আজ এই অবস্থা দেখে ভাবছি ইমনের সাথে নীলার বিয়ে দিলে কেমন হয়। ভালো। কিন্তু ইমনের পরিবার? আচ্ছা ইমনের বাবা, নাম্বার দাও, আমি কথা বলছি। আচ্ছা। তারপরে আমি ইমনের বাবার নাম্বার দিলাম। বাবা কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে বাবা আমাকে বলল, নীল তুমি ইমনের কাছে যাও আর ওকে রেডি করে নিয়ে আসো। আমি ওর বাবার সাথে কথা বললাম। আচ্ছা। তারপর আমি ইমনের কাছে গেলাম। তার রুমে ঢুকতে শুনলাম ইমন তার বাবার সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পর ইমন বলল, আচ্ছা সরি রে দোস্ত। সরি কেন? ওই চুপ শালা, কিছু বলা লাগবে না আমাকে, আমি রাজি। আচ্ছা ওয়েট ওয়েট। কি? তুই তো আমার সত্যি সত্যি দুলাভাই হয়ে গেলি। আগে মজা করে বলতাম, আর এখন সিরিয়াসলি ভাবে বলবো। হ্যাঁ। তারপরে আর কি, ইমন আর নীলার বিয়ে হয়ে গেল। কিন্তু ইমনকে বাসায় যেতে দেওয়া হলো না। 4 দিন পরে একবারই যাবে, সুতরাং আজ তার শ্বশুর বাড়িতে তার বাসর হবে। কিন্তু একটা সমস্যার জন্য
আজই চলে আসলাম। আসলে যাই হোক, আসলে হৃদয়ের বাবার অসুস্থ থাকার কারণে চলে আসলাম। যাই হোক, আজ সবাই চলে যাবে আর আমরাও যাব। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাসে উঠে পড়লাম। 6টা টিকিট কাটলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 6টা আলাদা আলাদা ভাবে, মানে ডবল ডবল করে সিট কিন্তু আলাদা। তাই হৃদয় সজীব বসলো এক জায়গায়, ইমন আর নীলা বসলো এক জায়গায়, আর আমি বর্ষা বসলাম একসাথে। হৃদয় আর ইমনের সিটের থেকেও আমার সিট অনেক পিছনে। যাই হোক, কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গল্প শুনতে লাগলাম। এটা দেখে বর্ষা আমাকে চিমটি কাটলো। উফ, ওই কি হয়েছে? আমিও শুনবো। আর কি, তাকেও একটা দিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে বলল, ওই আমি জানালার দিকে বসবো। আচ্ছা আসো। তারপরে বর্ষাকে জানালার পাশে দিলাম। কিছুক্ষণ চুপ থাকার পর এবার বর্ষা আমাকে জড়িয়ে ধরলো। ওই কি করছে এটা? জড়িয়ে ধরে আছি, দেখতে পাচ্ছ না? মানুষে দেখছে তো। দেখলে কি? আমি আমার বরকে ধরে আছি, অন্য কাউকে না। বাবা, বিয়ে না করতেই বড় হয়ে গেলাম। হবেই তো। আমি আর কিছু বললাম না, কারণ আমার কোনো কথাই বর্ষা শুনবে না। যাই হোক, দীর্ঘ 6 ঘন্টা পর ময়মনসিংহ পৌঁছালাম। ময়মনসিংহ পৌঁছে যে যার মতো চলে গেল। আমিও আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন বাইরে বের না হয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। অচেনা নাম্বার, তাই ফোন রিসিভ করলাম না, কিন্তু আবার ফোন বেজে উঠলো। তাই এইবার বিরক্ত হয়ে ফোন ধরলাম। হ্যালো, কে বলছেন? আপনার হবু বউ। কথা শুনে বুঝতে বাকি রইলো না যে কে ফোন দিয়েছে। ওই, তুমি এত রাতে ফোন দিয়েছো কেন? আমি আমার হবু বরের কাছে ফোন দিয়েছি, তো আপনার কি? উফ, বর বর বর, এত বর বর করো কেন? বরকে বর বলবো না তো কি বলবো? আমি তোমার বড়, সো আমাকে ভাইয়া বলে ডাকবে। ইস, আসছে আমার সিনিয়র বর। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? অনেক বড় সমস্যা। কি সমস্যা? আমার একটাই সমস্যা, যতদিন তোমাকে বিয়ে না করছি ততদিন পর্যন্ত রাতে ঘুম হবে না। উফ, কি মেয়ে এটা, কিছুই বুঝছি না। আচ্ছা, তোমার লজ্জা শরম কি কিছুই নেই? ওইগুলো বরের সামনে থাকে না। আর শোনো, কেন? কালকে আমার সাথে দেখা করো না একটু, প্লিজ। কেন? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। পারবো না। এসো না গো বর, প্লিজ। উফ, পারছি না এই মেয়ের সাথে। তাই আর কিছু না বলে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখলাম হৃদয় আর সজীব বসে আছে। কিরে মামা, কি খবর? এই তো ভালো। তো আমাদের দুলাভাই কই? হয়তো ভাবিকে নিয়ে শুয়ে আছে। চুপ শালা। ওই দেখো মামা, তোমার বোনের মাল তো চলে এসেছে। সজীবের কথা শুনে পিছনে তাকিয়ে দেখলাম ইমন আসছে। কিরে, তোরা সবাই এখানে আমাকে না বলেই? কি আর করব, তোর তো এখন খোঁজ নেওয়ার মানুষ এসে গেছে। ওই শালা এসেছে তো কি হয়েছে? বউয়ের জন্য কি বন্ধুদের ভুলে যাবে নাকি? ডায়লগ তো ভালোই পারিস। চুপ শালা, কিসের ডায়লগ? আচ্ছা দুলাভাই। আচ্ছা শোন, আজ সন্ধ্যায় আমার বাসায় চলে আসবি, ওকে? কেন রে? বাবা সবাই তোদের যেতে বলছে। ও আচ্ছা। তারপরে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে মা ফোন দিল। কিরে বাবা, তোর খোঁজ পাওয়াই যাচ্ছে না। সরি মা, আসলে ব্যস্ত থাকার কারণে ঠিক মতো কথা বলা হয়নি। তোর শরীর ভালো আছে তো বাবা? মা। তারপরে মায়ের সাথে আরো কিছু কথা বলে ফোন কেটে দিলাম। মার ফোন কেটে দেওয়ার সাথে সাথে সজীব ফোন দিল। কিরে, কার সাথে কথা বলছিলি? এই তো মায়ের সাথে। ও আচ্ছা, আমরা ক্লাবে আছি, তুইও চলে আয়, অনেকদিন ক্রিকেট খেলা হয় নাই। ওকে বন্ধু, তোরা বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি বলে ফোন কেটে দিলাম। ক্রিকেট আমার ফেভারিট খেলা, তাই ক্রিকেটের কথা শুনলে আর পাই কে। যাই হোক, ফ্রেশ হয়ে খেলা করতে চলে গেলাম। ওই যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। 7 রানের জন্য হেরে গেলাম। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে ইমনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি, হৃদয় আর সজীব কিছুক্ষণের মধ্যেই ইমনের বাসায় পৌঁছিয়ে গেলাম। বাসায় এসে দেখলাম মোটামুটি অনেক মানুষ আছে, হয়তো ইমনের আত্মীয়। যাই হোক, আমরা আন্টি আঙ্কেলের সাথে কথা বলে ইমনের রুমে আসলাম। রুমে গিয়ে দেখলাম ইমন বসে আছে। কিরে দোস্ত, কখন এলি তোরা? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তোরা বস, আমি একটু বিজি আছি, পরে কথা বলছি। আচ্ছা। তারপরে ইমন চলে গেল। কিছুক্ষণ পর নীলা কফি নিয়ে আসলো। ভাইয়া কেমন আছিস? ভালো। তো কফি কি হোটেল থেকে নিয়ে আসলি নাকি? না, আমি বানিয়েছি।
কি হলো ভাইয়া? তুই কফিও বানাতে পারিস? ভাইয়া আচ্ছা, তো হিটলার ননদিকে তো দেখছি না। ওর বান্ধবীদের বাসায় গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা, ও যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি আমি আসি নাই। হুম। বলে নীলা চলে গেল। কিরে মামা, কাহিনী কি? কিসের কাহিনী? ইস, মনে হচ্ছে শালা কিছুই বুঝে না। না দোস্ত, এমন কিছু না, একটু একটু। থাক মামা, আর বলা লাগবে না, বুঝে গিয়েছি কি বুঝলি? অনেক কিছুই। চুপ শালা। বুঝি বুঝি। আসলে বন্ধুরা এমনই হয়, বাস দেওয়াই কাজ। তারপরে আমরা সবাই গল্প করতে লাগলাম। আর এইদিকে বর্ষা বান্ধবীদের নিয়ে বাসায় আসলো। বাসায় এসে তার ভাবিকে বলল, ভাবি, সজীব ভাইয়েরা এসেছে? হৃদয় সজীব ভাই এসেছে, কিন্তু নীল ভাইয়া আসেনি। ও কেন আসেনি ও? বাবা ও মানে ভাইয়া? থাক, আর এত ঢং করা লাগবে না। আচ্ছা, আমার সাথে এসো। কোথায়? চলো তো, পরে বলছি। তারপরে নীলা বর্ষাকে নিয়ে আমরা যে রুমে ছিলাম সেই রুমে নিয়ে আসলো। বর্ষা আমাকে দেখে নীল বলে লাফ দিয়ে উঠলো। আমি সহ আমার সব বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো এটা? বর্ষা এবার বুঝতে পারলো রুমে আমি বাদে আরো মানুষ আছে। কিছু লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগলো। বর্ষার এমন ভাব দেখে আমরা সবাই হাসতে লাগলাম। বর্ষা আমাদের হাসি দেখে দৌড়ে চলে গেল। কিরে মামা, ভাবি তো লজ্জা পেয়ে চলে গেল। ওই শালা কিসের ভাবি? আর আসতে বল, ইমন শুনলে কষ্ট পাবে। শুনবে কি, সে তো জানেই। জানে মানে? যখন ইমনের সাথে তোমার বন্ধুত্ব হয় এবং প্রথম দিনই তোমাকে ইমনের বাড়িতে নিয়ে আসে, সেদিন থেকে ইমনের বাবা মানে আমার শ্বশুর তোমাকে পছন্দ করে রাখে বর্ষার জন্য। পরে আস্তে আস্তে তোমাদের বন্ধুত্ব যখন ঘনিষ্ঠ হয়ে গেল, তখন তোমার ব্যাপারে ইমনের কাছে জানতে চাইলে যে তুমি কেমন। পরে ইমনের কথা মতোই তোমার বাবা মার সাথে কথা বললে। ওয়েট ওয়েট, আমার বাবা মার সাথে কথা বললো মানে? তোমরা যখন বাসায় যাবে তার আগেই কথা বলেছিল। তোমার মা বর্ষাকে দেখতে চাই, আর তার জন্যই তোমাদের সাথে বর্ষাকে নিয়ে যায়। তার মানে বর্ষা এই জন্যই আমার সাথে প্রেম করতে যাচ্ছে? না, বর্ষা তো জানেই না। জানে না মানে? তুমি আর বর্ষাবাদে সবাই জানে। আচ্ছা, তুই এত কিছু জানলি কিভাবে? ও, কাল রাতে সব বলেছিল আমাকে। ওটা আবার কে? তোমার বন্ধু। ইস, আমার বন্ধু তোর ও হয়ে গেছে? তুমি বুঝবে না। ভালো। তারপরে সবাই মিলে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ছাদে গেলাম সিগারেট খাওয়ার জন্য, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আমি ছাদে উঠতেছি, আমার পিছে পিছে বর্ষাও চলে আসলো। হয়তো সে আমার জন্য অপেক্ষা করে আছে। এই যে মিস্টার, ছাদে যেটার জন্য এসেছেন সেটা হবে না। মানে হচ্ছে সিগারেট খাওয়ার কোনো চান্স নেই। কেন? এমনি। তবে সিগারেট বাদে অন্য একটা জিনিস দিতে পারি। কি? মিষ্টি। মিষ্টি তো আমার ফেভারিট খাবার। তাই নাকি? তাহলে দেবো? কই, তোমার হাতে তো মিষ্টি দেখছি না। আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন, তারপরে দিচ্ছি। চোখ বন্ধ কেন? ওহ, শুধু চোখ না, হাতও বাঁধতে হবে। কেন? না বাঁধলে পাবেন না। আচ্ছা বাঁধেন। মিষ্টি আমি অনেক ভালোবাসি, তাই বর্ষা আমার হাত বেঁধে দেওয়ার পর এইবার চোখ বন্ধ করেন। বর্ষার কথা মতো চোখ বন্ধ করে রাখলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি বর্ষা আমাকে এমন মিষ্টি দিবে। আমি চোখ বন্ধ করার সাথে সাথে বর্ষা দুই হাত দিয়ে আমার গালে ধরে কিস করতে লাগলো। আমি তো পুরাই আবার মার্কা হয়ে গেলাম। কি হলো এটা? যা হচ্ছে শুধু দেখেই যাচ্ছি। কি করব, হাত তো বাঁধা। একদিক দিয়ে মজাই লাগতেছিল, একটু মজা না, খুবই মজা। যাই হোক, আমি যে মজা পাচ্ছি সেটা বর্ষাকে বলা যাবে না। প্রায় 5 মিনিট পর বর্ষা আমাকে ছাড়লো। ওই, এটা কি হলো? কেন মিষ্টি দিলাম? এটা কোন ধরনের মিষ্টি? লিপ মিষ্টি। ধুর, কি হলো গো বর? কিছু না, আমি নিতে যাব। আমার হাত খুলে দাও। খুলতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ? কি হলো? আমি পারবো না। আচ্ছা, তাহলে আমিও খুলছি না। আচ্ছা থাকো। ওকে ডিয়ার বর। তারপরে আমি আর কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। 5 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। বর্ষা, জি। বাঁধন খুলে দাও না প্লিজ। আগে করবেন নাকি বলেন? ওরে, আপনি যেটা ভাবছেন সেটা না, আমাকে কোলে তুলে নেন। আচ্ছা নিচ্ছি, বাঁধন খুলে দাও। ওকে।
তারপরে বর্ষাকে কোলে তুলে নিয়ে নিচে নামতে লাগলাম, কিন্তু এমন ভাবে বাস দিবে সেটা ভাবতেও পারিনি। বর্ষাকে কোলে নিয়ে নিচে নামছিলাম, হঠাৎ আন্টির সাথে দেখা। আমি আন্টিকে দেখে বর্ষাকে ফেলে দিয়ে দৌড়ে ইমনের রুমে চলে গেলাম। আস্তে আস্তে ফেলেছিলাম, তাই বর্ষার বেশি লাগেনি। আমি এসে রুমে বসে আছি। কিছুক্ষণ পর ইমন এসে বলল, ওই নীল চল, বাবা খাওয়ার জন্য ডাকছে। দোস্ত আমি যাব না। কেন রে? এমনি ভালো লাগছে না। ওই শালা চল। বলেই ইমন আমাকে টেনে নিয়ে গেল। ডাইনিং রুমে গিয়ে দেখলাম সবাই মিলে বসে আছে। আমি আর ইমন একসাথে বসলাম। হৃদয় আর সজীব আমার পাশেই বসে আছে। দেখলাম বর্ষা আমার সামনে চেয়ারে বসে আছে। আন্টি খাবার দিচ্ছে। আন্টি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিল। আমি তো লজ্জায় শেষ। আন্টি আমার লজ্জা পাওয়া দেখে আর তাকালো না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বর্ষার এমন দুষ্টুমিতে দিন চলে যাচ্ছিল। একদিন সকালে ঘুমাচ্ছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম ইমন ফোন করেছে। ইমন বল। এখন রেডি হয়ে নে, মুক্তাগাছা যেতে হবে। কেন? শ্বশুর বাড়ি। তুই তো শ্বশুর বাড়িতে যাবি, তো আমি কি করব? আমার সাথে চল। না দোস্ত, যাচ্ছি না, তুই যা। ও আচ্ছা, তুই থাক, আমি নীলা আর বর্ষাকে নিয়ে ঘুরে আসি। ওই দোস্ত, আমার তো মনে ছিল না, মা তো আমাকে বাসায় যেতে বলছিল। আচ্ছা রেডি হয়ে নে। তারপরে রেডি হয়ে বের হলাম। বিকেলের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বর্ষা আমার উপরে শুয়ে আছে। আমি বুঝি না, আমার রুমের ভিতর দিয়ে লক করা থাকে, তাহলে ওর ঢুকে কিভাবে? ওই বেহায় মেয়ে ওঠ। আর একটু থাকি না, খুব ভালো লাগছে। ভালো লাগা শিখাচ্ছি, তাড়াতাড়ি ওঠ, নয়তো মাকে ডাক দিব। আচ্ছা, তুমি ডাকতে থাকো, ততক্ষণ আমি আপনার বুকে ঘুমাই। এই মেয়ের কি কোনো ভয় নেই? বর্ষা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎ আমার রুমের দরজায় কে যেন ধাক্কা দিতে লাগলো। এই সেরেছে, এখন কি হবে? ওই নীল, দরজা খোল। ওই ওই, ওঠো, বাবা এসেছে। কে বাবা? আচ্ছা, আসতে দেন। বলে কি এই মেয়ে? ওই বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে যাও প্লিজ। যেতে পারি, তবে একটা শর্তে। এবার সেই শর্ত? আচ্ছা বলো, কি শর্ত? আমাকে জড়িয়ে ধরতে হবে। কখনোই না। আচ্ছা, তাহলে আমি বাবাকে ডাক দিচ্ছি। বলেই যে বা বলে উঠলো, তখনই আমি তার মুখ চেপে ধরলাম। ওই শালি চুপ। শালি নয় তো বউ। এর সাথে কথা বলে কোনো লাভ নেই, তার থেকে একবার জড়িয়ে ধরাই ভালো। তাই তাকে জড়িয়ে ধরলাম। এইদিকে বাবা। ওই নীল, শুনতে পাচ্ছিস না? আমি বর্ষাকে জোর করে বাথরুমে ঢুকিয়ে দিলাম। তারপরে দরজা খুলে দিলাম। ওই কোথায় ছিলে তখন? বাথরুমে ছিলাম বাবা। ও আচ্ছা, আসলে আমাদের বাথরুমে একটু সমস্যা হয়েছে, তাই তোর রুমে আসলাম। কি? না মানে আমারও বাথরুমের দরজা লক হয়ে গেছে। আচ্ছা, আমি দেখছি। বলেই বাবা বাথরুমের সামনে গিয়ে দাঁড়ালো। আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগেই বর্ষা বাথরুমের ভিতরে তেলাপোকা দেখে জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, আর সাথে সাথে দরজা খুলে দিয়ে দৌড়ে এসে এক লাফে আমার কোলে উঠে পড়লো। শালি আর সময় পেল না চিৎকার করার, থুকু ফাজিল মেয়ে। ও, এই জন্য লক বন্ধ হয়েছিল, তাই না? না মানে বাবার কথা শুনে বর্ষার সাথে সাথে কোল থেকে নেমে দৌড়ে চলে গেল, আর আমি আবালের মতো দাঁড়িয়ে আছি। বাবা, এই তোমার লকার, তাই না? না মানে বাবা। থাক, আর এত ঢং করা লাগবে না, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাই তো? তা না বাবা। থাক বাবা, আমাকে আর কিছু বলা লাগবে না, তোমার বিয়ের ব্যবস্থা করছি। বলে বাবা চলে গেল। কি হলো এটা? যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম বর্ষাও আসলো। এই তো সময় ওর সাথে মজা নেওয়া। ফাজিল মেয়েটার জন্য আমার বাবা মার সামনে অনেক অপমান হয়েছি, এবার দেখাচ্ছি মজা। সরি, আমার জন্য আপনার তখন বিপদে পড়া লাগলো। সমস্যা নেই। আচ্ছা, তোমার সাথে একটা কথা ছিল। জি বলেন। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে অনেক আগে প্রপোজ করেছিলাম, কিন্তু সে তখন রাজি হয়েছিল না। কিন্তু আজ সে রাজি হয়ে যায়, আর উল্টো আমাকে প্রপোজ করে। আমিও রাজি হয়ে যাই। ওর কথা বাবা মাকে বলি, আর আমার বাবা মা ওর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এতদিন আমাকে বলেন নাই কেন? আমি ডাহা মিথ্যা কথা বললাম এমনি। ও আচ্ছা, সরি আপনার সাথে এমন ধরনের ব্যবহার করার জন্য। ঠিক আছে। তারপরে বর্ষা আর কিছু না বলে চলে গেল। দেখো ফাজিল মেয়ে এখন কেমন লাগে। কিছুক্ষণ থেকে আমিও নিচে চলে গেলাম, রুমে গেলাম। বাবা মা আমার রুমে আসলো। কি হচ্ছে বাবা আপনার এখানে?
তেমন কিছু না বাবা, তোর বিয়ের কথা বলছিলাম। মানে? থাক, এত মানে মানে করা লাগবে না। কালকে তোর বিয়ে। কি? কাল। কখনোই না। কেন? কারণ আমি আগে এঙ্গেজমেন্ট করে রাখবো, আর 2 বছর পর বিয়ে করব। সেটা হবে না। প্লিজ বাবা, আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বর্ষাকে বিয়ে করব। বাহ, এত শিওর হচ্ছিস কি করে যে আমি বর্ষার সাথে তোর বিয়ে দিব? আমি জানি। সরি। আচ্ছা শোন, কাল আমরা সবাই ময়মনসিংহ যাব, আর পরশু তোদের। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যে বর্ষাকে বিয়ে করব সেটা বর্ষাকে বলা যাবে না। এঙ্গেজের পরে আমি তাকে সারপ্রাইজ দিব। প্লিজ বাবা। আচ্ছা, এখন সারপ্রাইজ শুনি। তারপর আমি বাবাকে আর মাকে সব বললাম। আপনাদের আগে বলা যাবে না, হয়তো আপনি বর্ষাকে বলে দিতে পারেন। একদম বাজে সারপ্রাইজ, মেয়েটা অনেক কষ্ট পাবে। প্লিজ মা, কোনো কষ্ট পাবে না। প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা তাই হবে। আমি তো অনেক খুশি। যাই হোক, বাবা মা চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। বর্ষা আমার সাথে বসেছিল, কিন্তু প্রতিবারের মতো এবার আর কিছুই করলো না, চুপচাপ বসে আছে। আমিও আর কিছু বললাম না। কয়দিন পর তো বোঝাবই। বিকেলের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। তারপরে ইমনরা চলে গেল, আর আমরা আমার বাসায় চলে আসলাম। এদিকে বর্ষা বাসায় পৌঁছে কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। বর্ষার এমন ব্যবহার দেখে তার মা তার রুমে গেল। কি হয়েছে মা তোর? কিছু না। আচ্ছা শোন, কাল রেডি হয়ে থাকিস, তোর এঙ্গেজমেন্ট কাল। কি বলছি, কাল রাতে তোর এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের পরে বিয়ের তারিখ ঠিক করা হবে। কিন্তু আমি বিয়ে করব না। আমি কিছু বলতে পারবো না, তোর বাবা সব ঠিক করেছে। বর্ষা আর কিছু বলল না, কারণ সে জানে তার বাবার উপরে এই বাসায় কেউ কথা বলবে না। বর্ষার মা চলে গেল, আর বর্ষা দরজা বন্ধ করে দরজার পাশেই বসে কান্না করতে লাগলো, আর বলছে, নীল, তুমি আমার সাথে এমন করলে কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটুও বুঝলে না। আর দেখো, তোমার মতোই আমার বাড়ির মানুষও আমাকে বোঝার চেষ্টা করছে না। এইসব কথা ভাবছে আর কান্না করছে। এইসব কথা ভাবতে ভাবতে বর্ষা দরজার পাশে ঘুমিয়ে পড়ে। এত ঘুমায় যে সে এক ঘুমে রাত পার করে সারাদিনটাও পার করে দেয়। সন্ধ্যায় তার মা এসে ডাক দিলে তার ঘুম ভাঙলো। বর্ষা মা, দরজা খোল, ওরা সবাই এসে পড়েছে, তুই রেডি হয়ে নিস। বলে বর্ষার মা চলে গেল। বর্ষার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে যেতে হলো। নিচে যে দেখলো নীলের পরিবারের সবাই এসেছে, শুধু নীল বাদে। সবাই তো আছে, কিন্তু বর কোথায়? আর আমার বরই বা কে? এইসব কথা বর্ষা ভাবছিল, হঠাৎ করেই, এটা তুই পরিয়ে দিবি। ধুর, কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার আর সময় পেল না। হঠাৎ কে যেন আমাকে টান দিয়ে জড়িয়ে ধরে আমার মুখ চেপে ধরলো, যেন আমি চিৎকার করতে না পারি। ওই লোকটি আমার হাতে আংটি পরিয়ে দিল, সেটা আমি বুঝতে পারলাম। ওই লোকটা এবার আমার হাত থেকে আংটি নিয়ে উনি জোর করে পরে নিল। কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে আসলো। এটাই ছিল আমার প্ল্যান, যাতে বর্ষা আমাকে না চিনতে পারে। লাইট জ্বালানোর সাথে সাথে সবাই হাততালি দিতে লাগলো। দেখলে তো আমার ছেলের কত বুদ্ধি। দেখতে হবে না ছেলেটা কার। এমন এঙ্গেজমেন্ট দেখে সবাই মজা পাইলো, কিন্তু বর্ষা কিছুই বুঝছে না। আমি বাইরে চলে যাই, তাই আমাকেও খুঁজে পায় না। যাই হোক, আমি ইমনকে ফোন দিলাম। দোস্ত বল। দোস্ত, একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? বর্ষাকে নিয়ে একটু আসবি? কোথায়? ওইখানে। ওইখানে এত রাতে কেন? এমনি দোস্ত, নিয়ে আয় প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বস, আমরা আসছি। ওকে দোস্ত। বলে ফোন কেটে দিলাম। বসা, চল আমার সাথে। কোথায় ভাইয়া? আগে চল, পরে বুঝতে পারবি। আচ্ছা। তারপরে বর্ষাকে নিয়ে ইমন আসলো আমার বলা জায়গায়। ভাইয়া, এত রাতে এই নদীর পাড়ে কেন? ওই যে ওইখানে লোকটা বসে আছে, দেখছিস? ভাইয়া। যা ওর কাছে। কে ভাইয়া ওই লোকটা? নীল। নীলের নাম শুনি বর্ষা দৌড়ে চলে গেল। আমিও চলে আসলাম অন্যদিকে। বর্ষা আমার কাছে এসে ঠাস ঠাস করে চড় দিল। কোথায় ছিলেন আপনি? আমি যেখানে থাকি। তার আগে বল, আমাকে মারলে কেন? আপনি জানেন আপনার জন্য আমার বিয়ে হয়ে যাচ্ছে? আমার জন্য মানে? আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমাকে আর অন্য কোথাও বিয়ে দিত না। আচ্ছা, শুনলাম তোমার নাকি আজ এঙ্গেজ হয়েছে। ছেলেটা দেখতে কেমন? ওই শালা কেমন আমি কি করে জানবো? শালা একটা ফাপড়বাজ। কেন? সবার সামনে ফাঁকি দিয়ে আমাকে আংটি পরিয়ে পালিয়ে গেছে। শালাকে সামনে পাইলে খুন করে ফেলতাম। এইখানেই তো বসে আছে, তো খুন করেন। আপনাকে না তো। আমাকেই তো।
কারণ আমি তো তোমাকে আংটি পরিয়ে দিলাম। মানে? মানে হলো তখন আমি তোমাকে আংটি পরিয়ে দিয়েছি। সত্যি? বাবা সত্যি। আমি এই কথা বলার সাথে সাথে বর্ষা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে আবার ঠাস ঠাস করে চড় দিল। আবার কেন? এই দুইটা আমাকে এই 2 দিন কষ্ট দেওয়ার জন্য দিলাম। জানেন আমি কত কষ্ট পেয়েছিলাম? আমি কিছু না বলে বসে আছি। কি হলো, কথা বলছেন না কেন? আমি চুপ। সরি তো বাবু। মেরে আবার সরি বলা হচ্ছে? ইস, আমার বরের খুব লেগেছে তাই না? আচ্ছা, আমি এবার আদর করে দিচ্ছি। বলে বর্ষা এবার ঠুস করে আমার ঠোঁটে কিস করতে লাগলো। এবার আমিও তার সাথে সাই দিতে লাগলাম। 5 মিনিট পর ছাড়লাম। এবার রাগ কমেছে আমার বরটার? কিসের রাগ? আচ্ছা, এত রাতে এখানে আসতে বললেন কেন? তোমার মাথার উপরে কি? আকাশ। আকাশের মাঝে কি? আকাশের মাঝে আবার কি? উফ, আর জ্যোৎস্না রাত। তো জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে আমি আর তুমি বসে আছি। ভালো লাগছে। আর কিছু মনে নেই? আবার কি? উফ, আচ্ছা আমি বলছি। আমি বর্ষার মাথার খোপা খুলে দিলাম। বর্ষা নীল শাড়ি পরে এসেছে। বর্ষার পায়ের দিকে তাকিয়ে দেখলাম বর্ষার পায়ে জুতা। জুতা খুলে আমার হাঁটুর উপরে একটা পা রাখো। কেন? সেটা বলছি সেটা করো। তারপরে বর্ষা আমার কথা মতো জুতো খুলে আমার হাঁটুর উপরে একটা পা রাখলো। আমি এক পায়ে পায়েল পরিয়ে দিলাম। বর্ষা দেখে অনেক খুশি হলো। জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে প্রিয় মানুষের সাথে ঘাসের উপরে খালি পায়ে হাঁটার খুব ইচ্ছা ছিল, তাই না? সেটা আপনি জানলেন কি করে? আরে পাগলি, তুমি তো আমাকে বলেছিলে। ও, ভুলে গিয়েছিলাম। আচ্ছা চলো এবার হাঁটা শুরু করি। তারপরে আমরা হাঁটতে লাগলাম।